আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। যে যেভাবে পারছেন ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন। সকাল থেকে নগরীর বিভিন্ন বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনগুলোতে দেখা যায় ঘরে ফেরা মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর কথা থাকলেও কোথাও মানা হচ্ছে না। বাড়তি গাড়ির চাপে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, তাই ভোগান্তি পৌঁছেছে চরমে। তবে রেলে ছিল কিছুটা স্বস্তি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিট প্রত্যাশীদের খুব একটা চাপ দেখা যায়নি, কারণ আগাম টিকিট বিক্রি করে যেসব পরিবহন তারা এবার বেছে নিয়েছে অনলাইন, তাই টিকিট কাটার ভোগান্তি দেখা যায়নি। তবে বাড়ি ফেরার ভোগান্তি কম ছিল না। ছাড়ার লগে লগে মানুষ এত ঢুকছে, ঢুকে সব অনলাইনে টিকিট নিয়েছে। সব টিকিট শতকরা 80% টিকিট অনলাইনে এখন সব ডিজিটাল হয়ে গেছে, অনলাইন ভিত্তিক করছে। কাউন্টারে আগে যেমন বার্গেটিং হতো টাকা পয়সা নিয়ে, এখন আর সেই বার্গেটিং মুক্ত করার জন্যই অনলাইনে করে দেওয়া হয়েছে। সকালে বাসা থেকে বের হয়েছি 6:30টায়, এখনো তো গাড়িতে উঠতে পারি। আসছে 8টার সময়, 10টার গাড়ি এখনো আসেনি, শুনতেছি আসবে, কি বুঝতেছি না এখন। সড়ক পথে তীব্র যানজটে নাকাল সবাই। অনেক গাড়ি সঠিক সময়ে ফেরাতে পারেনি, তাই নির্দিষ্ট সময়ে গাড়িও ছাড়তে পারেনি। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আর স্বাস্থ্যবিধি বলতে গেলে কেবল মাস্কের ব্যবহারই চোখে পড়েছে, এছাড়া বাকি সবই ছিল উপেক্ষিত। সেভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকিট ক্রয় করা হচ্ছে না, মানুষ খুব ভিড়ের মধ্যেই টিকিট নিচ্ছে। আমি যাচ্ছি এখান থেকে ঠাকুরগাঁও। রাস্তা গাড়ি যাচ্ছে কিন্তু গাড়িগুলো আসতে পারতেছে না, একটা জ্যামের কারণে, তার জন্য মনে শিডিউলটাই বন্ধ করে দিচ্ছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ সব মহাসড়কে ছিল অসহ্য যানজট। রাজধানীর বনানী থেকে গাজীপুরের বনমালা পর্যন্ত ছিল দীর্ঘ যানজট। ফলে স্বল্প ও দূরপাল্লার যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। কেউ কেউ ফিরে যান, আবার কেউ পায়ে হেঁটেই যাত্রা করেন গন্তব্যের পথে। গাড়ি পাওয়া যায় না, এলাম রোডে অনেক জামের কারণে নামা দিল এই মোড়ে। মিরপুর চিড়িয়াখানা 1 নম্বর থেকে রওনা করছে, এখানে আসতে আসতে আমাদের 2 ঘন্টা লাগছে। রোড তো অনেক জাম। যানজটের বাধা না থাকায় সময় মতোই ছেড়ে গেছে ট্রেন। শুক্রবার সারাদিন ঢাকা থেকে মোট 25 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন ছেড়ে গেছে দেশের বিভিন্ন জেলায়। সব জায়গাতেই স্বাস্থ্যবিধি মানার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চেষ্টা চলে যাচ্ছে, চেষ্টা অব্যাহত আছে। মোবাইল টিম কাজ করতেছে, ট্রেনে আমাদের যারা আছে তারা কাজ করতে নিরলসভাবে। কিন্তু সমস্যা হলো যে যেখানে প্রত্যন্ত স্টেশনগুলো, সেখানে কিন্তু আপনার এক্সিট এবং এন্ট্রি নিয়ন্ত্রিত নেই। সেখানে আপনার কিছুটা হয়তো মানুষজন লোকালিটির যেটা হয়, লোকাল মানুষগুলো কিন্তু তার গায়ের জন্য একটু দেখাই, ঠিক আছে, সেখানে একটু হয়তো প্রবলেম হতে পারে। স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সামনের দিনগুলোতে চাপ বাড়লেও তার সামাল দিতে প্রস্তুত বলে জানায় তারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, বাস টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন আপনি? বাসগুলোতে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আশাবেন, আমি এই মুহূর্তে আছি যে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। আপনাকে আমরা জানিয়ে রাখি যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। আজকে বিকাল থেকে এই টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় ছিল। আমরা এখানকার এসে যে জিনিসটাই দেখতে পেরেছি যে টার্মিনালের স্বাস্থ্যবিধি মানা হলেও এখানকার যারা যাত্রী আছে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধির তেমন একটা আমরা লক্ষ্য করতে পারিনি। আমাদের এখানকার টার্মিনালে যারা টিকিট কাউন্টার আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখান থেকে সাধারণত যায় হচ্ছে উত্তর দক্ষিণবঙ্গের মানুষজন। অন্যান্য বছরের তুলনায় এবছর যাত্রী চাপ কিছুটা কম, কারণ তারা যেটি বলছেন যে 23 তারিখ যে সরকার যে ঘোষিত যে লকডাউনের পুনরায় আবার যে চালু হবে, এর মধ্যে অনেকে বাড়িতে যাওয়ার পর যে ফিরতে একটা যে আশঙ্কা থাকে সেটি থেকে অনেকে যেতে চাচ্ছেন না বাড়িতে। সেই তুলনায় বলা যায় অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীর সংখ্যা অনেকটাই কম। আর আপনাকে আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সরকারের নির্ধারিত ঘোষণার যে অর্ধেক আসন খালি রেখে যেভাবে যাত্রী পরিবহন করার কথা ছিল, অনেকগুলো বাসে আমরা সেটি দেখিনি। কিছু কিছু বাসে 2 আসনেই লোক নেওয়া হয়েছে, বাট ভাড়া যে সরকার ঘোষিত যে বেশি ভাড়া তার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।
তাই এছাড়াও আমরা এখানকার কাউন্টার কর্তৃপক্ষের সাথে যে জিনিসটা কথা বলে জানতে পারছি, তাদের এই যে করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি যে কথাটি বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে স্বাস্থ্যবিধি রক্ষা করা, কিন্তু সাধারণ জনগণ যে তাদের পক্ষ থেকে কোনো অনেকে মাস্ক পরতে দেখা যায় না। আবার প্রত্যেকটা কাউন্টারে আমরা দেখেছি যে কাউন্টার কর্তৃপক্ষ যারা আছেন তারা মাস্ক পরেছেন এবং তারা চেষ্টা করছেন সেটা, কিন্তু সাধারণ লোকজনের পক্ষ থেকে এই জিনিসটি নাই। আর এর মধ্যে হচ্ছে আপনার এই গাবতলী যে টার্মিনাল এখানে যে বাস ছেড়ে গিয়েছে, এর মধ্যে সাভার যে রুটে অনেকটা যানজট তৈরি হয়ে গেছে। মোট কথা বলা যায় যে মানুষের অলরেডি শুরু করতেছে বাড়ি ফেরা। এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের বাড়ি ফেরার সর্বশেষ খবর। শারমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন। এদিকে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই স্রোতের মতো আসতে থাকে মানুষ। স্বাস্থ্যবিধি মানার সহ অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও লঞ্চগুলোতে গাদাগাদি করে যাত্রী নিতে দেখা গেছে। ঘাটে অসংখ্য গরু বোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এদিকে ফেরি স্বল্পতায় শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে দীর্ঘ সময় আটকা থাকছে কোরবানির পশুবাহী ট্রাক। যানজটে প্রায় 4 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়েছে গাড়ির সারি। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও যানবাহনের চাপ রয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ঘাট হয়ে ঢাকা অভিমুখে গরু বোঝাই ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কাল থেকে শুরু হচ্ছে পশু বেচাকেনা। তবে এরই মধ্যে হাটগুলোতে আনা হচ্ছে পশু। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত দিলেও তার বেশিরভাগই মানা হচ্ছে না হাটগুলোতে। জুবায়ের সানি রিপোর্টে বিস্তারিত। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের স্থায়ী 2টি সহ মোট 21টি হাট বসছে বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে হাটে এসেছে প্রচুর সংখ্যক পশু। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরু হলেও ইতিমধ্যে কিছু পশু বিক্রিও হয়েছে হাটে। তবে বড় গরুর থেকে ছোট গরুর দাম কিছুটা বেশি। শনিবার থেকে হাট শুরু হলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। এখন একটা গরু বেচছি আর 4টে গরু আমার আছে। আশা করতেছি যে ভালো হবে, আর ভালো না হলে খামারিরা মার খাবে। আমাদের এখানে কোনো কিনা বেচার শুরু হয় না। গ্রাহক 2-1টা হঠাৎ আসতেছে, তাও যে গরুর দাম 3 লাখ সে গরু দাম বলে 1.5 লাখ। এইভাবেই আর কি লোকজন চলতেছে, আসতেছে যাচ্ছে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানা সহ 46টি শর্ত জুড়ে দিয়েছে সিটি কর্পোরেশন। কোনোভাবে শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে সেই শর্ত পালন এখনো অনুপস্থিত হাটগুলোতে। মানিচ্ছে গরু গা ধোয়াচ্ছে দেখে একটু চেপে রাখছি, এখন পকেট আছে আমার দিব। আসলে গল্প করতেছি তো ওটা খেয়াল করি নাই অত। এখন লোকজন আসলে একটু সাড়ে এইভাবে কথা বলতে হয়, এই আর কিছু না। তো আছে তো সঙ্গে আমাদের ইনশাল্লাহ। ইজারাদাররা বলছেন স্বাস্থ্যবিধি মানাতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ব্যাপারীদের আসার কথা কিন্তু আগামীকালকে থেকে, ব্যাপারীরা কিন্তু 2-1 দিন আগে চলে আসে, যার কারণে আমাদের এই অ্যারেঞ্জমেন্টগুলি করতে একটু সময় লাগে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আজকে বিকালের মধ্যে আমাদের হাটের স্বয়ংসম্পূর্ণ পানি টানি যা যা সমস্যা আছে সব সমস্যার স্বয়ংসম্পূর্ণ আজকে বিকালের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে না পারলে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের পরামর্শ তাদের। জুবায়ের সানি, RTV, ঢাকা। রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা স্কুল মাঠে অবৈধভাবে বসেছে হাট। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, আমরা জানতে পেরেছি স্কুল মাঠে হাট বসেছে, আয়োজকরা অনুমতি পেল কার কাছ থেকে? কি তথ্য আছে আপনার কাছে? শারমিন, এখানে যে গরুর হাটটি বসেছে, আসলে আমরা এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে দেখাই, এখানে ফখরুদ্দিন এগ্রো এই নামে এখানে কোরবানির গরু পাওয়া যায়। এই ব্যানারে এখানে কোরবানির পশু নিয়ে আসা হয়েছিল। এখানে বেশ কিছু পশু নিয়ে আসা হয়েছে। আমি যদি এখন আপনাকে দেখাই, এখানে এই যে কোরবানির পশু, এটি এখানে যে পশুগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো নিয়ে যাওয়ার জন্য এখন তোড়জোড় করা হচ্ছে। বেশিরভাগ পশু নিয়ে যাওয়া হয়েছে। আপনি এই পশু নিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন যে এই পশু এখানে আপনাদেরকে নিয়ে আসার অনুমতি দিয়েছে কি?
এই পশু, এই কুরবানির এই গরু নিয়ে আসার অনুমতি দিয়েছে কে আপনাদের? এখানে আমাদের নিজস্ব গরু, কুরবানির গরু আর 2-4-5টা গরু এমনি ইয়ার জন্য। আসলে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এই যে পশুগুলো নিয়ে, এখানে যে বেশ কিছু পশু নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু বিষয়টি খোলাসা করছেন না। এখানে স্কুলের যে অভিভাবকরা রয়েছেন তাদের চাপের মুখেই আসলে এই এখান থেকে হাটটি ইতিমধ্যেই যে গরুগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো যখন প্রকাশ হয়েছে, প্রকাশ হওয়ার পর এবং বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরই এই গরুগুলোকে এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখানে কোনোভাবেই এই স্কুল গেটের ভেতরে গরু নিয়ে আসা সম্ভব না। আমাদের ক্যামেরা আসার পর তারা এই গরুগুলো সরিয়ে নিতে এখান থেকে আসলে তারা বেশ তোড়জোড় করছেন এবং তারা গরুগুলোকে এই গেটের বাইরে নিয়ে গেছেন। এখানে যে স্কুলের যে অভিভাবক রয়েছেন, একজন অভিভাবক রয়েছেন, এই অভিভাবকের কাছে জানতে চাই, আপনি অভিভাবক ফোরামের সভাপতি, আপনি যদি বলেন যে এখানে যে আপনারা এসে প্রথম বাধা দিলেন এবং পুলিশকে জানিয়েছেন, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, আসলে আপনারা এখানে কি জানতে পেরেছেন? এখানে আমি একটু দূরে ছিলাম। এখানে আমাদের অভিভাবক জনাব মাসুদ সাহেব এবং সুজন সাহেব। এটা কি অনুমতি নিয়ে করা হয়েছে? না না না, এটা অনুমতি করা হয় নাই, এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে করছে এরা। এখানে কতগুলো গরু ছিল? প্রায় 200-300 গরু ছিল এখানে। আচ্ছা, এখন আপনারা কি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, মানে ধন্যবাদ রমনা থানার ওসি সাহেবকে। উনি সাথে সাথে ওসি তদন্তকে পাঠাইছে, মানে কাউন্সিলরকে ধন্যবাদ। আবুল বাশার সাহেব বলছে যে এত বড় সুনামধন্য স্কুল, এই স্কুলে কোনোদিনও এইরকম কাজ হয় না, এখন কারণ নেককার কাজ হচ্ছে। এবং দেখেন, বাংলাদেশের শ্রেষ্ঠতম স্কুল, বিজ্ঞান স্কুল, 70 বছরের এই প্রথম ইতিহাসে দেখলাম আমাদের স্কুলে গরুহাট বসছে। শারমিন, আপনি শুনছিলেন যে অভিভাবক ফোরামের সভাপতি, তিনিও বলছিলেন আসলে এখানে এই স্কুলের ভেতরে এরকম ভাবে গরুর হাট বসানো এবং এটি স্কুলের যেন সুনাম ক্ষুণ্ণ করেছে, ঠিক একইভাবে এখানকার পরিবেশও আসলে নষ্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ভিকারুননিসা স্কুল মাঠে হাট থেকে জানাচ্ছিলেন নাজিব ফরায়েজি। টানা 5 দিন পর করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 200-র নিচে নামলো। 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও 187 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 12,148 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। প্রতিদিনই বাড়ছে যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। ওয়ার্ডে জায়গা না পেয়ে বাইরে গাছতলা, এমনকি রাস্তার ওপরও রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে। আবার সেবা না পেয়ে অনেকে ফেরত যাচ্ছেন। যশোর থেকে BM ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে 153টি বেড রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের জন্য বেড রয়েছে মাত্র 31টি। রোগীর চাপের কারণে চলাচলেরও জায়গা নেই। বাধ্য হয়ে ওয়ার্ডের সামনে গাছতলায় বা রাস্তায় থাকতে হচ্ছে রোগীদের। আবার জায়গা না পেয়ে চিকিৎসা না নিয়েই ফিরে গেছেন অনেকে। করোনার জন্য হাসপাতালে চিকিৎসক রয়েছে 17 জন আর নার্সের সংখ্যা 40 জন। 15 দিন পর পর এই চিকিৎসক ও সেবিকার তালিকা পরিবর্তন করা হয়। রোগীর চাপ ছিল, রোগী ভিতরে ঢুকতেও পারেনি। করোনা পজিটিভ হয়েছে, এখন করোনা ইউনিটে নিয়ে যাবে, কিন্তু ওখানেও কোনো বেড নাই। বলে অক্সিজেন নাই, যে 1000 টাকা বের করে দিছি সেই অক্সিজেন বের করে দিছে। সব থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে এখন দুর্নীতি বেশি হচ্ছে। অভিযোগের অন্ত নেই করোনার নমুনা দিতে আসা ব্যক্তিদের। সিরিয়াল দিতে আসছিলাম, 2 ঘন্টা দাঁড়ায় থেকে আমি সিরিয়াল পাইনি। আমি যে একজন পেশেন্ট, এটা তারা অ্যালাউই করতেছে না, অথচ বাইরে থেকে ওখান থেকে নমুনা নিয়ে নিচ্ছে। ফ্রি করোনার নমুনা নেওয়ার কথা, সেখানে 110 টাকা দিয়েও তারা আজকে ভোগান্তি ভোগ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়ায় আইসোলেশন ওয়ার্ড সম্প্রসারণ করা হয়েছে। আইসোলেশন ওয়ার্ড এটা আমার আমতলা, যেটা মানে আরএমএর পুরানো যে পুরাটা যেখানে ভ্যাকসিনেশন হচ্ছিল, সেই পুরাটাকে কিন্তু আমরা টপ আপ করছি ওই আইসোলেশন, এবং ভ্যাকসিনেশনটাকে আমরা এনটেকের মধ্যে নিয়ে গেছি, কিন্তু আলাদা ব্লকে ওখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এনটেকের মধ্যে। রোগীদের সেবা দিতে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছাড়াও ছোট বড় মিলিয়ে 459টি সিলিন্ডার রয়েছে বলে জানান তিনি। শাহাবুদ্দিন শিহাব, RTV।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনে 50 জনের পরীক্ষার ব্যবস্থা থাকলেও কোভিড উপসর্গ নিয়ে আসেন 1.5 থেকে 200 মানুষ। বেশিরভাগ রোগীর নমুনা না নিয়ে কেবল ওষুধ দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। বহির্বিভাগে গাদাগাদি করে চিকিৎসা নিতে গিয়ে সংক্রমণের ঝুঁকিতে পড়ছে সবাই। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কেমন, এ নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বহির্বিভাগে করোনা রোগীদের এমন গাদাগাদি করে চিকিৎসা নেওয়া দেখে ধারণ করা কঠিন যে দেশে অতি সংক্রামক ডেল্টা ধরনের সংক্রমণ চলছে। ছোট জায়গায় প্রতিদিন 1.5 থেকে 200 রোগী উপসর্গ নিয়ে আসলেও তাদের ব্যবস্থাপনার জন্য নেই কোনো আনসার সদস্য। কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই, কেউ কোনো কিছু বলতেছে না, সব লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে আছি আমরা। কোনো চেক নাই, কোনো কিছু নাই। সে আমাকে থার্মোমিটার দিয়েও চেক করা নাই, জাস্ট একটা প্যারাসিটামল লিখে দিয়ে আর বললো যে কোভিডটা টেস্ট করান। তাও সেটা করাবে কিনা আমরা এখনো শিওর না। 8টা বাজে আসছি, এতক্ষণ পর্যন্ত মনে পর্যন্ত সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছি, একজনের ভিতর আরেকজন ঢুকে যেতে আছে। দিনে সর্বোচ্চ 50 জনের নমুনা পরীক্ষার সক্ষমতা থাকায় উপসর্গ নিয়ে আসা বেশিরভাগ রোগীকে কেবল ওষুধ দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। পজিটিভ রোগী সুস্থ হলে তাদের পরীক্ষারও সুযোগ থাকে না। সেকেন্ড টাইম এরকম নিয়ম নাই, আর সেকেন্ড টাইম যদি পরীক্ষা না করে তাহলে আমি আমার কাছের লোকই তো আসতেছে না আমার কাছে। আমি এখানে আসছিলাম করোনা টেস্টের জন্য, তো এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি লাইনে দাঁড়াই আছি। প্রায় 7 দিন ধরে আমার জ্বর, সর্দি, কাশি, প্যারাসিটামল, জেমোক্সাসিলিন খাই যাচ্ছি। বাট এখানে আসার পর থেকে যে সেম ওষুধগুলো দিলাম, তাহলে আমি এখানে এসে কী লাভ হইলো? নমুনা পরীক্ষার সক্ষমতার ঘাটতির কথা স্বীকার করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। সরকার থেকে একটা পরিপত্র আছে, যদি পজিটিভ হওয়ার পর আপনি 7 থেকে 10 দিন পার হয়ে গেলেন, আপনার কোনো সিমটম নাই, গভর্নমেন্ট বলেছে আপনাকে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য যে সে কিওর, সে কাজেও যোগদান করতে পারবে, তার দ্বিতীয় টেস্টের কোনো প্রয়োজন নেই। জায়গার অভাবে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। বাইরে যেহেতু ফ্লু কর্নার, এখানে কিন্তু বাইরে দেখেন আমাদের তো জায়গা অল্প, এবং এই জায়গাতে ফ্লু কর্নার রোগী আসতেছে, অনেকে আউটডোরে, ইনডোরে, একটা রোগীর সাথে আরও 3 জন আসতেছে, রিক্সা। আসলে আমাদের এখানে কিছু করণীয় নেই। এই হাসপাতালকে যদি আরও উন্নত সেবা দিতে হয়, অনন্ত বিলম্বে 100 শয্যা করা প্রয়োজন। সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেল সার্জন পদ সহ 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীর সংকট রয়েছে। মহামারী মোকাবেলা ও সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল ঘাটতি পূরণের দাবি স্থানীয়দের। সাকিবুর রহমান, RTV। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন শেখ হাসিনা। দীর্ঘ 11 মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী রাখা হয় তাকে। পরে জরুরি অবস্থার মধ্যেই দেশ জুড়ে নিয়মতান্ত্রিক আন্দোলন ও প্রতিবাদের মুখে মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা। দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদুল হাসান গনবীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানার বেড়ি বাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, সংসদ ভবনের আশপাশে জমায়েত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করেছিল গনবী। সাদিয়া কানিজের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে বিতর্কিত বক্তা মাহমুদুল হাসান গুনবিকে গ্রেপ্তার করে র্যাব। বিকালে তাকে হাজির করা হয় র্যাব মিডিয়া সেন্টারে। র্যাব মুখপাত্র বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে গুনবি, আর হামলার জন্য তার প্রথম টার্গেট ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সে প্রথমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যুক্ত ছিল, পরবর্তীতে সে আনসার উল্লাহ বাংলা টিম, যেটা বর্তমানে আনসার আল ইসলামের আগে ছিল, সে ওই দলের সাথে সংযুক্ত হয় এবং পরবর্তীতে জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তারের পরে সে আনসারুল্লাহ বাংলা টিমের উগ্রবাদী প্রচারক হিসেবে
নিজেকে অধিষ্ঠিত করেন। তাদের একটা পরিকল্পনা ছিল যে তারা সংসদ ভবনের আশেপাশে তারা কোথাও জমায়েত হবে এবং জমায়েত হওয়ার পরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা হামলা চালাবে। মাহমুদ হাসান গুনবি জঙ্গিবাদী কার্যক্রম প্রচার করতেন বলে জানায় র্যাব। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার এলাকায় তার দাওয়াতি কার্যক্রম বেশি ছিল। যাদের দর্শন পরিবর্তন করতেন তাদেরকে বিভিন্ন গোপন আস্থানায় তাদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করতেন। অতঃপর তাদের মস্তিষ্কে ধর্মীয় অপব্যাখ্যার ভয়ভীতি ও স্বাভাবিক জীবন সম্পর্কে বিতৃষ্ণা জাগ্রত করা হতো। এভাবে গুণবী কোমলমতিদের বিভিন্নভাবে নৃশংসভাবে জঙ্গি হিসেবে গড়ে তোলার অপপ্রয়াস চালিয়েছেন। রাজধানীর মিরপুর এলাকায় জঙ্গিদের অবস্থান বেশি বলে জানায় র্যাব। এলাকার বেরিবাদ এলাকা হতে শরীয়ত খান, RTV, ঢাকা। কলকারখানায় দুর্ঘটনা রোধে অতীতের সব সমস্যা পর্যালোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে বিডা আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। প্রয়োজনে আইন পরিবর্তন করে ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরিকল্পনার কথা জানান তিনি। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, অর্থনীতির অগ্রগতি ও ব্যবসা যেভাবে সম্প্রসারিত হয়েছে, মনিটরিং সেক্টরগুলোর সক্ষমতা তেমন বাড়েনি। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের পরামর্শ দেন তিনি। সমস্যাটা ছিল সেটা যদি আমরা অ্যানালাইজ না করি তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো, সেটার জন্য সেটাও করা হবে। সরকারের সাথে আমরা বেসরকারি খাতটাকেও, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন দ্যাট এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কাজটা করা হবে। তার FBCCI অলরেডি সিদ্ধান্ত নিয়েছে। FBCCI তে আমরা একটা সেল গঠন করছি। আমাদের এক্সপার্ট যারা আছেন আমাদের এই সেক্টরে, প্লাস আমাদের সেক্টরাল যে সকল রিপ্রেজেন্টেশন গুলি আছে যারা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, তারা যেন, কারণ তাদেরকেও সাথে নিতে হবে, এই জন্য যে আমাদের তাদেরকে বোঝানো দরকার হবে যে আমাদের এখন কমপ্লায়েন্স করতেই হবে। এবং এরপরে যখন আমরা একটা রিকমেন্ডেশন নিশ্চয়ই যাবে, রিকমেন্ডেশন অনুযায়ী সরকার নিশ্চয়ই ডিসিশন নিবে। এই যাত্রার মধ্যে নরসিংদী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7 জন। দুপুরে নরসিংদীর 5 দোনা ঘোড়াশাল সড়কের চাকশাল এলাকায় মালবাহী ট্রাক ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার 2 যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। এ ঘটনায় আহত 4 জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তালতলায় পিকআপ ভ্যান চাপায় 2 পথচারী মারা গেছেন। লিটনের ব্যাটিং ও সাকিবের বোলিংয়ে ভর করে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে 155 রানের বড় ব্যবধানে হারালো সফরকারী বাংলাদেশ। টাইগারদের 276 রানের জবাবে 121 রানে গুটিয়ে যায় রোডেশিয়ারা। 5 উইকেট শিকারে মাশরাফিকে টপকে এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। সেঞ্চুরির সুবাদে অবশ্য ম্যাচ ছেড়া লিটন কুমার দাস। অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত। ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মাইল ফলকের দিনে 5 উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান। আর তাতেই লেখা হলো জিম্বাবুয়ের লজ্জাকর হারের আরেকটি গল্প। তবে টস জিততে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়ে গল্পটি ভিন্ন রকম লেখার আভাস দেয় স্বাগতিকরা। এরপর দলীয় 74 রানের মধ্যে সাজঘরে ফেরেন সাকিব, মিথুন, মুসাদ্দেক। ম্যাচ নিয়ন্ত্রণের স্বপ্ন ডানা মেলে মুজারাবানি নাগারাভাদের, কিন্তু তাতে বাদ সাধেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। স্বাগতিকদের হতাশ করে গড়েন 93 রানের জুটি। 33 করে মাহমুদুল্লাহ ফিরলেও ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। 4th one-day international 100 and it has been a very good one. 3rd versus Zimbabwe. 102 রানে থামা লিটনের দেখানো পথে হাঁটেন আফিফ হোসেন ও মেহেদি মিরাজ। আফিফ 45 ও মিরাজের 26 রানের সুবাদে 9 উইকেটে বাংলাদেশের পুঁজি 276 রান। লক্ষ্যে নেমেই কুক্ষচ্যুত হয় জিম্বাবুয়ে। সাইফুদ্দিন ও তাসকিন আহমেদের পেসে কাটা পড়েন মারুমারি ও মাঝে ফেরে। You won't be taking advantage of any more
একপাশে আসা যাওয়ার মিছিল হলেও অন্য পাশে মাটি কামড়ে পড়ে থাকেন রেগিস চাকাবাহা, তুলে নেন অর্ধশত। Brings up his second one-day international 50. কিন্তু দিনটি অন্যভাবে লিখতে চেয়েছিলেন সাকিব আল হাসান, তাই তো সব প্রতিরোধ আর প্রত্যাশা উপড়ে ফেলেন দেশের অলরাউন্ডার। টেস্ট টি20-র পর ওয়ানডেতেও টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব। Catches it and it is অর্ণব গফুর, RTV।